ফ্রেন্ডস, জাপানের জেলেদের কাছে এক সংকটময় সময় উপস্থিত হলো। গ্রাহকরা টাটকা মাছ পছন্দ করে, টাটকা মাছ কিন্তু আশেপাশে পাওয়া যাচ্ছে না। তখন জেলেরা ঠিক করলো নৌকা তৈরি করে মাঝ নদী থেকে মাছ সংগ্রহ করে এনে চাহিদা মেটাবে টাটকা মাছের। সেই মতো তারা নৌকা আবিষ্কার করলো, নৌকা তৈরি করে মাঝ নদী থেকে মাছ নিয়ে আসলো, টাটকা মাছ। কিন্তু মাঝ নদী থেকে আসতে গেলে যে সময়টা লাগলো, সেই সময়ের মধ্যে সেই মাছগুলো আর টাটকা থাকলো না, তাই গ্রাহকরা অগ্রাহ্য করলো। তখন জেলেরা চিন্তা করলো কিভাবে টাটকা মাছ আনা যায়। তারা পুনরায় মাঝ নদীর থেকে মাছ ধরলো এবং নৌকাতে ফ্রিজের ব্যবস্থা করলো। ফ্রিজে করে মাছ কিন্তু নিয়ে আসলো জাপানে। জাপানের চাষিরা সেই মাছ অগ্রাহ্য করলো, কারণ দীর্ঘক্ষণ বরফে থাকার কারণে মাছের সেই স্বাদটা কিন্তু পায়নি। আবার জেলেরা দুশ্চিন্তায় পড়লো। আবারও তারা ঠিক করলো মাছের জন্য ঘর তৈরি করবে নৌকাতে, অর্থাৎ চৌবাচ্চা তৈরি করবে নৌকাতে। তারা সেই মতো বড় বড় ট্যাঙ্কার তৈরি করলো নৌকার মধ্যে, মাঝ নদীতে মাছ ধরলো। সেই ট্যাঙ্কারে করে জ্যান্ত মাছ নিয়ে আসলো। সেই জ্যান্ত মাছ জাপানিদের যখন দিল, তখনও তারা সেটাকে রিফিউজ করলো, কারণ ওই জ্যান্ত মাছ হলে কি হবে, দীর্ঘক্ষণ নদীপথে আসার জন্য সেই মাছগুলো এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেই মাছের টাটকা স্বাদ কিন্তু তারা পেল না। তখন আবার তারা দুশ্চিন্তায় পড়ল, কিন্তু অবশেষে তারা সফল হলো। হ্যাঁ বন্ধুরা, আপনি কমেন্টে জানান জাপানিরা কি বুদ্ধি অবলম্বন করে জাপানিদের টাটকা মাছের সরবরাহ দিতে পারলো। আপনি যদি বলতে পারেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানান, অথবা আমাকে সরাসরি ফোন করুন 8944846482। আর যদি না জানেন তাহলে শুনে নিন। তারা জাপানিদের টাটকা মাছ খাওয়াতে সক্ষম হলো কি করে জানেন? তারা ওই চৌবাচ্চাতে করেই মাছ নিয়ে আসলো, অর্থাৎ নৌকাতে যে মাছের অস্থায়ী ঘর তৈরি করলো, সেই অস্থায়ী ঘরে করে জ্যান্ত মাছ তারা নিয়ে আসলো। কিন্তু মাঝ নদীতে যখন তারা মাছ ধরলো, মাছ ধরার পরে যখন ওই অস্থায়ী মাছের ঘরে রাখলো বা চৌবাচ্চাতে রাখলো, চৌবাচ্চাতে অন্যান্য মাছের সঙ্গে কয়েকটা শার্ক দিয়ে দিল বা হাঙর দিয়ে দিল। দিব্যি সেই মাছটাকে জাপানের উপকূলবর্তী অঞ্চলে নিয়ে আসলো এবং প্রতিবেশীদের খাওয়ালো। তখন কিন্তু মাছের টাটকা স্বাদ পেল। কারণ কি জানেন? কারণ ওই মাছগুলির মধ্যে চৌবাচ্চায় যে হাঙর ছিল, যে শার্ক ছিল, সেই হাঙর অন্যান্য মাছগুলোকে খাওয়ার জন্য অনবরত তাড়িয়ে বেড়াচ্ছে, আর অন্যান্য মাছগুলো তাদের জীবন রক্ষার জন্য কিন্তু পালিয়ে বেড়াচ্ছে। এইভাবে সমস্ত মাছ কিন্তু সবল থাকলো। কিছু মাছ নষ্ট হলো বটে, কিছু মাছ হাঙর খেয়ে ফেললো বটে, কিন্তু ওই চৌবাচ্চাতে অল্প সংখ্যক হাঙর ছিল, অন্যান্য মাছ বেশি ছিল। তাই হাঙরের ভয়ে মাছগুলো যত সাঁতার কাটছে, যত পালিয়ে বেড়াচ্ছে, মাছগুলো স্ট্রং থাকছে এবং অবশেষে জেলেরা কিন্তু সেই দুশ্চিন্তা থেকে মুক্তি পেল। আমাদেরও প্রত্যেকের জীবনে এইরকম প্রতিকূল পরিবেশ থাকা বাঞ্ছনীয়। আমরা যদি এই প্রতিকূল পরিবেশে পড়ি, তাহলেই কিনা আমরা সমস্যা সমাধানের পথ পাবো, বা আমাদের নিজেদের মধ্যে থাকা যে যোগ্যতা, সেই যোগ্যতাটাকে কিন্তু বাহির করতে পারবো এবং নতুন কিছু আবিষ্কার করতে পারবো। তাই বন্ধুরা, প্রত্যেকের জীবনে সমস্যা থাকবে, সমস্যা থাকাটাও কিন্তু একটা ইতিবাচক দিক। কারণ কি, যখন দেখবেন একটা পাহাড়ের শিখর থেকে অন্য পাহাড়ের শিখরে পৌঁছাতে হয়, তখন কিন্তু সেই শিখর থেকে পাহাড়ের তলদেশে এসে আবার অন্য পাহাড়ের শিখরে উঠতে হয়। এই জিগজ্যাগ গ্রাফ প্রত্যেকের জীবনে কিন্তু আসে। সেটাকে কিন্তু নিজের সুস্থ মস্তিষ্কে নিজের যোগ্যতা দিয়ে নতুন সমাধানের পথ আবিষ্কার করতে হয়। এরপর আপনি যখনই সফলতার শীর্ষে পৌঁছালেন বা সমস্যা সমাধান হয়ে গেল, তখন কিন্তু সেই সমস্যা
সমাধান করার পরে আপনি বিশাল কিছু করে ফেলেছেন বা পৃথিবীকে আপনি জয় করে ফেলেছেন, বা নিজের মধ্যে কিন্তু একটা অহংকার ভাব চলে আসে। এই অহংকার থাকলে কিন্তু আবার পতন হয়। তাই সফলতাকে ধরে রাখতে গেলে অহংকার করা কখনোই ঠিক নয়। আপনি যে কষ্ট করে সফলতা অর্জন করেছেন সেটাকে ধরে রাখতে হলে আপনাকে কিন্তু ধৈর্যের প্রয়োজন হয় এবং কন্টিনিউয়াসি প্রয়োজন হয়। এ প্রসঙ্গে আরও একটা গল্প বলি। অহংকার থাকলে মানুষের পতন হয় কিভাবে দেখুন শ্রীলঙ্কার অধিপতি রাবণ, তিনি কিন্তু লঙ্কার রাজা ছিলেন। লঙ্কার রাজার এতটা দাপট ছিল, তার মধ্যে যে এতটা অহংকার চলে এসেছিল, তিনি সারা বিশ্বকে জয় করার জন্য প্রস্তুত। এবং তিনি মনে মনে ভাবতেন, আমার থেকে বড় আর কেউ নাই, সারা বিশ্বের সমস্ত দেবতাগণ কিন্তু আমার কাছে পরাস্ত। এই ভেবে তিনি কিন্তু তার জীবনযাত্রা চালিয়ে যাচ্ছেন। এমতো অবস্থায় একজন শত্রু তাকে বললেন, আচ্ছা মহারাজ, আপনি তো সমস্ত শক্তির অধিকারী, তাহলে আপনি শনি দেবতাকে কোনো শাস্তি দিতে পারেন? শনি দেবতাকে শাস্তি দেওয়া আমার কাছে কোনো ব্যাপার নয়। এই বলে তিনি ক্রোধান্বিত হয়ে শনি দেবতাকে ধরে নিয়ে আসলেন। শনি দেবতাকে ধরে এনে উপুড় করে তার পিঠের ওপরে পা দিয়ে রাজ সিংহাসনের নিচে শনিকে শুইয়ে ফেলে তার পিঠের ওপরে পা দিয়ে তার সমস্ত প্রজাদেরকে দেখাচ্ছেন যে দেখো, আমি শনিকেও কিন্তু ভয় পায় না। এমতো অবস্থায় নারদ কিন্তু মহারাজকে বললেন, আচ্ছা মহারাজ, শনিকে তো আপনি ভয় পান না, তাহলে ওর পিঠের উপরে পা দেওয়ার কি দরকার? ওর বুকের উপরে পা দিয়ে সারা দুনিয়াকে দেখিয়ে দিন আপনি কিন্তু সেরা, বা আপনি ত্রিকাল জয়ী। তখন রাবণ কি করলেন, সেই শনিকে উল্টে দিয়ে তার বুকের উপরে যখন পা দিতে যায়, তখন শনির দৃষ্টি কিন্তু রাবণের উপরে পড়ে। সেই থেকে কিন্তু লঙ্কার ধ্বংস হওয়া শুরু হয়। তাই বন্ধুরা, আপনার জীবনে যখন আপনি সফলতা পাবেন, যখন আপনি উচ্চ শিখরে উঠবেন, সেই সময় আপনার যেন অহংকার না আসে। আমাদের মতো মানুষের জীবনে সরলভাবে চলতে গেলে ডক্টর উজ্জ্বল পাটনির হারুন বা জিতুন তৈরি থাকুন বই থেকে নেওয়া এই তিনটি গল্প কিন্তু, বা এই তিনটি আদর্শ কিন্তু প্রত্যেকের মেনে চলা উচিত। লাগে রাহো মুন্না ভাই এই সিনেমার দেখে উজ্জ্বল পাটনি একটি গল্প লিখেছেন বা গল্প বলেছেন, লালুগিরি। এই লালুগিরির প্রথম আদর্শ হচ্ছে কালা থাকুন। গল্পটি তিনি কিভাবে বলেছেন, যে একটি কুয়োর মধ্যে 4টি ব্যাঙ পড়ে গিয়েছিল। সেই ব্যাঙগুলো কুয়ো থেকে ওঠার চেষ্টা করছিল। এমতো অবস্থায় আরও কিছু ব্যাঙ সেই কুয়োর কাছে এসে মুখ বাড়িয়ে তাদেরকে ইন্ধন যোগাচ্ছিল, তাদেরকে উৎসাহ দিচ্ছিল যে তোরা চেষ্টা কর কুয়োর বাইরে আসার জন্য। অনেক চেষ্টা করার পরে তারা কিন্তু কেউই বাইরে আসতে পারল না। যখন বেশ কিছুটা লাফালাফি করার পর আসতে পারল না, তারা ক্লান্ত হয়ে পড়ল। আরও একদল নেতিবাচক ব্যাঙ, তারা কিন্তু ওই কুয়োর কাছে এসে তাদেরকে বলল, এখন আর তোরা লাফালাফি করে কুয়োর বাইরে আসতে পারবি না, তাই বৃথা আশা করে লাভ নেই, তোরা এখন ভগবানের নাম কর এবং ওখানেই শান্তিতে মৃত্যুবরণ কর। এমতো অবস্থায় দেখা যাচ্ছে 3টি ব্যাঙ সম্পূর্ণরূপে হাল ছেড়ে দিয়ে তারা নিস্তেজ হয়ে পড়ে থাকলো কুয়োর মধ্যে। আর একটি ব্যাঙ সে আপ্রাণ চেষ্টা করছে ওপরে লাফার জন্য। নেতিবাচক লোক তারা বলছে পারবি না, ইতিবাচক লোক তারা বলছে হ্যাঁ চেষ্টা করো। সবাই মিলে একটা কোলাহলের সৃষ্টি করেছে। এই সমস্ত অবস্থায় কিন্তু ব্যাঙটা লাফাতে লাফাতে চেষ্টা করতে করতে ওই একটি ব্যাঙ কিন্তু কুয়োর বাইরে চলে আসলো। কুয়োর বাইরে চলে আসার পরে যখন তাকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে, 3টি ব্যাঙ তো কুয়োর বাইরে আসতে পারলো না, তা তুই কুয়োর বাইরে আসলি কি করে? তখন
পরীক্ষা করে দেখা গিয়েছে যে সেই ব্যাংকটি কালা ছিল। হ্যাঁ বন্ধুরা, বাস্তবে চলতে গেলে বিভিন্ন রকমের সমস্যা আসবে, বিভিন্ন রকমের লোকজনের সঙ্গে দেখা হবে। আপনি কালা সেজে থাকুন, দেখবেন নিজের কাজ করে যান, আপনি সফলতা পেতে বাধ্য। লালুগিরির দ্বিতীয় আদর্শ হচ্ছে বোবা থাকুন। হ্যাঁ, জীবনে চলতে গেলে অনেক রকম ঘটনা ঘটবে, সেখানে যদি আপনি বোবা থাকেন তাহলে আপনি কিন্তু বাঁচতে পারেন। এক রাজ্যের এক রাজা, সে ইঞ্জিনিয়ারদের কনস্ট্রাকশনের দায়িত্ব দিয়েছিল। সেখানে 3টি ইঞ্জিনিয়ার ছিল। সেই ইঞ্জিনিয়াররা কাজে ভুল করে, এমন বড় মারাত্মক ভুল করে, তার রাজপ্রাসাদের নকশা নির্মাণ করতে গিয়ে, রাজপ্রাসাদের কনস্ট্রাকশন করতে গিয়ে সেই ভুল মাপ করা যায় না, বা রাজা সেই ভুল মেনে নিতে পারেনি। তাই 3টি ইঞ্জিনিয়ারেরই মৃত্যুদণ্ড দিল। তাদের মৃত্যুদণ্ড দেওয়া হলো যে করাত দিয়ে গলা কেটে তাদের মৃত্যু দেওয়া হবে। এমতো অবস্থায় ওই 3টি ইঞ্জিনিয়ার এক বয়স্ক লোকের কাছে গেল। বয়স্ক লোকের কাছে দুঃখ প্রকাশ করছে যে আমাদের আগামীকাল কিন্তু গলা কেটে মৃত্যুদণ্ড দিয়েছেন রাজা। সবাই মিলে রাজার কাছে রিকোয়েস্ট করলো যে রাজা, আমাদের মৃত্যুদণ্ড ফেরত নিন, আমাদের এই ভুলের জন্য আপনি ক্ষমা করুন। রাজা একবার যেহেতু নির্দেশ দিয়েছেন, রাজার আদেশ অমান্য করার নয়, তাই মৃত্যুদণ্ড তাদেরকে ভোগ করতে হবে। সেই সময় সেই জ্ঞানী ব্যক্তি, সেই বয়স্ক লোক তাদেরকে বলল, তোমাদের সঙ্গে যাই হোক না কেন, তোমরা 3জনে কিন্তু বোবা থাকবে, মুখে একটা কথাও বলবে না। সবাই স্বীকার করলো এবং যথারীতি মৃত্যুদণ্ডের দিন হাজির। মৃত্যুদণ্ডের দিন সকাল সকাল মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে। প্রথম ইঞ্জিনিয়ারকে করাতের সামনে গলা রাখা হয়েছে এবং করাতের সুইচ দেওয়া হয়েছে। সেই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে করাত ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে ইঞ্জিনিয়ারের গলার কাছে পৌঁছে গেল। গলার ঠিক 1 ইঞ্চি আগে করাতটা দাঁড়িয়ে গেল এবং মৃত্যুদণ্ড আর হলো না। তখন জল্লাদ বলছে যে ভগবান তোমার জীবনদান দিয়েছে, তোমার মৃত্যু চায় না, তুমি বেঁচে গেলেন। এমতো অবস্থায় দ্বিতীয় ইঞ্জিনিয়ারের পালা। দ্বিতীয় ইঞ্জিনিয়ারকেও করাতের সামনে গলা দেওয়া হয়েছে, সুইচ দেওয়া হয়েছে। করাত ঘুরতে ঘুরতে ঠিক 1 ইঞ্চি আগে গিয়েই করাত বন্ধ হয়ে গেল। তখন জল্লাদ সেই একই কথাই বলল, ভগবান তোমাকেও চায় না, সেই জন্য তুমি আজকের বেঁচে গেলে। এরপর তৃতীয় ইঞ্জিনিয়ারের পালা। তৃতীয় ইঞ্জিনিয়ার যখনই গলা দিতে যাচ্ছে, সেই সময় তৃতীয় ইঞ্জিনিয়ার জল্লাদকে বলছে, আরে মূর্খ, আমি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তুমি শুধু ভগবানের কৃপা বলছিলে, এটা ভগবানের কৃপা নয়, এটা তোমার মেশিনের ত্রুটি বা মেশিনারি ফল্ট। এবং সেই জল্লাদকে মেশিনারি ফল্ট বা মেশিনের ত্রুটিটা দেখিয়ে দেয়। মেশিন কিন্তু সচল হয়ে যায় এবং ওই তৃতীয় ইঞ্জিনিয়ার যখন গলা দেয়, তখন করাতে সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গে ত্রুটি মুক্ত করাতটা কিন্তু ঘুরতে ঘুরতে তার গলাটা কেটে ফেলে। তাই বন্ধুরা, জীবনের সমস্ত ক্ষেত্রে কিন্তু কথা বলতে নেই, কিছু কিছু সময় কিন্তু বোবা থাকলে আপনি জীবনে উদ্ধার হয়ে যেতে পারেন। এবং লালুগিরির তৃতীয় আদর্শ সব থেকে কিন্তু পাওয়ারফুল, এটা হচ্ছে অজ্ঞানী থাকুন। হ্যাঁ বন্ধুরা, জ্ঞানী মানুষ দুনিয়াতে ভর্তি। জ্ঞানী মানুষ জ্ঞান অর্জন করেছে অজ্ঞান থেকে বা অজ্ঞানী থেকে। আপনি যদি জ্ঞান অর্জন করতে চান তাহলে কিন্তু নিজেকে অজ্ঞানী রাখুন বা অজ্ঞানী ভাবুন। গল্পটা এই রকম যে একজন শিষ্য, সে সারা দেশের বিভিন্ন জায়গায় ঘুরে, স্কুল কলেজ বিভিন্ন পাঠশালায় পড়ে, বিভিন্ন গুরুকুলে শিক্ষা নিয়ে সে অনেক বিজ্ঞ হয়ে গিয়েছেন এবং নিজেকে ভাবতে শুরু করেছে যে আমি পৃথিবীর সমস্ত কিছু জেনে ফেলেছি, আর কিছু অজানা নেই। তখন এমতো অবস্থায় তার গুরুদেবের কাছে গেলেন। গুরুদেবকে বলছি, গুরুদেব, আমি দীর্ঘ কয়েক বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে যত রকমের জ্ঞান ছিল সমস্ত রকমের জ্ঞান আমি আরোহণ করেছি।
আরও যদি কিছু জ্ঞান বাকি থাকে তাহলে আমাকে সেই জ্ঞান দিন, আমি সেই জ্ঞান নিতে প্রস্তুত। গুরুদেব সমস্ত কিছু শুনে শিষ্যকে চায়ের আমন্ত্রণ করলেন তার বাড়িতে। চা খাওয়ার জন্য যখন শিষ্য প্রস্তুত, তখন 2 কাপ চায়ের অর্ডার করলেন, 2টো কাপ নিলেন এবং একটি চা ভর্তি কেটলি নিলেন। প্রথম কাপে গুরুদেব চা ঢেলে যাচ্ছে, চা ঢালতেই আছে, চা ঢালতে ঢালতে দেখা যাচ্ছে চায়ের কাপ উপচে চা পড়ে যাচ্ছে টেবিলে। তখন এটা দেখে শিষ্য বললেন, গুরুদেব আপনি কি করছেন? আপনি চা ঢেলেই যাচ্ছেন কিন্তু চা তো কাপ উপচে টেবিলে পড়ে যাচ্ছে, তাহলে আপনি কেন ঢালছেন? তখন চা ঢালা বন্ধ দিয়ে গুরুদেব বললেন যে দেখুন, একটা কাপে আমি চা ঢালছি, যতক্ষণ কাপটা খালি ছিল ততক্ষণ চা ধরেছে, কাপ ভর্তি হয়ে যাওয়ার পরে কিন্তু আর চা ধরেনি, উপচে পড়ে গিয়েছে। তো তোমার মাথার মধ্যে যে জ্ঞানগুলো আছে সেই জ্ঞানগুলো আগে খালি করো। মাথা খালি করলে তবে আমি নতুন কিছু দিতে পারবো, কারণ তুমি সব কিছুই জেনে ফেলেছো, মানে তোমার মাথা কিন্তু ভর্তি। তোমার মাথা খালি করে আসলে তবে আমি তোমাকে নতুন কিছু দিতে পারবো বা নতুন জ্ঞান দিতে পারবো। তাই আমরা এর থেকে বুঝতে পারি যে নিজেদেরকে অজ্ঞানী রাখলে, নিজেদের মাথা খালি রাখলে তবে নতুন কিছু জ্ঞান অর্জন করতে পারবো এবং জীবনে কিন্তু এগিয়ে যেতে পারবো। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।